7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু। ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা এখন কক্সবাজারে পথে পথে শোভা করে নাহিদ হাসনাতরা, যাবেন পাহাড়ি জেলা বান্দরবানে। গোপালগঞ্জে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল। রাস্তাঘাট ও হাট বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি, সীমিত আকারে চলছে যানবাহন। এক প্রজন্মের লড়াই নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন কয়েক প্রজন্মের অবদান, বললেন রেজওয়ান হাসান। শিশুদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ দোয়া মাহফিল সহ নুহাশপল্লীতে থাকছে দিনভর নানা আয়োজন। গাজা ইসরায়েলি হামলায় আরও 41 ফিলিস্তিনির প্রাণহানি। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর, বন্দি বিনিময়ে আশাবাদী ট্রাম্প। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা সন্ধ্যা 7টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি মনাস সাদাত। এবার বিস্তারিত। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে নেতাকর্মীদের। এরই মধ্যে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাগমের লক্ষ্য দলটির। নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সকাল 10টায় হামদ ও নাত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টায়। সমাবেশের স্থলে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে 7 দফা দাবি রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা বলতে চাই আজকের এই সমাবেশ মহাসমাবেশ নয়, আজকের সমাবেশ বিশাল সমাবেশ নয়, আজকের এই সমাবেশ জাতীয় সমাবেশ। লক্ষ প্রাণের বিনিময়ে আজ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা ভুলণ্ঠিত হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। এদিকে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অংশ নিতে ভোর থেকেই রওনা হন নেতাকর্মীরা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ও পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ 7 দফা দাবি আদায়ে এই সমাবেশে গুরুত্বপূর্ণ বলছেন প্রান্তিক পর্যায়ের জামায়াত নেতাকর্মীরা। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। ময়মনসিংহ থেকে শনিবার ভোর 6টা 20 জামায়াতের প্রায় 5000 নেতাকর্মী নিয়ে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 8 কোচের ট্রেনটিতে 428টি আসন থাকলেও অনেকেই দাঁড়িয়ে যাত্রা করেন। ভাড়া হিসেবে নেওয়া হয় অনুমোদিত 1,47,498 টাকা। আমাদের যে জাতীয় দাবি আত্মবাদাবির ভিত্তিতে আমরা একটা মানুষের আকাঙ্ক্ষা সুন্দর নির্বাচন, সেই আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। টাঙ্গাইল থেকেও সমাবেশে অংশ নিতে প্রায় 40,000 নেতাকর্মী ভোর থেকেই বাস, মাইক্রোবাস ও ট্রেন যোগে ঢাকায় রওনা হন। এ সময় প্রায় 4.5 শতাধিক গাড়ি ঢাকায় প্রবেশ করে। বরিশাল জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে অংশ নিচ্ছেন 15,000 নেতাকর্মী। মহানগর আমির জাহিদ উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে 2টি লঞ্চে 6,000 কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আমাদের এই প্রোগ্রাম শেষ করে আমির জামাতের নির্দেশনা নিয়ে আবার আমরা এই লঞ্চে ফিরে আসবো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের 6টি উপজেলা থেকে প্রায় 10,000 নেতাকর্মী রওনা হন সমাবেশে যোগ দিতে। সকাল 9:30টায় সদর ও টঙ্গিবাড়ি থেকে 3,000 নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান একটি লঞ্চ। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ জাতীয় সমাবেশের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। চাঁদপুর থেকে লঞ্চ ও বাস যোগে প্রায় 20,000 জামায়াত কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা বলছেন এই সমাবেশ কেবল রাজনীতির অংশ নয়, বরং আদর্শিক অবস্থান ও গণসংযোগের একটি বড় সুযোগ। চুয়াডাঙ্গা জেলা থেকে 5,500 নেতাকর্মী 92টি যানবাহনে করে সমাবেশে অংশ নিতে রওনা হন। এদিকে পঞ্চগড় থেকেই 2,000-এর বেশি নেতাকর্মী বৃহস্পতিবারই রওনা হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে লাখো জামায়াত নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সমাবেশের স্থলে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা দেখছি
সকাল থেকেই কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশস্থলে আসছেন এবং আশেপাশে যেসব রাস্তা দেখছি ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। যদিও আমরা দেখেছি ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ভিতরের পরিবেশ সেটি কিন্তু পুরোপুরি ভরে গিয়েছে। এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছে এবং সমাবেশস্থলে যোগ দিচ্ছে এবং তাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনের একটি ধারাবাহিক আন্দোলন চলতে থাকবে বলে কিন্তু নেতাকর্মীরা এখানে বলছেন। এবং আসলে জামাত ইসলামের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এরকম একটি আন্দোলন, এরকম একটি প্রোগ্রাম বাস্তবায়ন করা, কিন্তু বিগত 16 বছর ধরে অন্তত তারা এরকম কোনো বড় কর্মসূচি পালন করতে পারেনি। একই সাথে তারা বলছেন যে জামাতের ইতিহাসে আসলে এরকম বড় কোনো আন্দোলন কিংবা বড় কোনো সমাবেশ তারা করতে পারেননি, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন, বড় সমাবেশটাই কিন্তু তারা করতে যাচ্ছে, যেখানে তারা এটিকে জাতীয় সমাবেশ নাম দিয়েছে। এবং জামাত ইসলামের বাহিরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে তারা এখানে সমাবেশ এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং হজরের পরেই কিন্তু বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা এসেছে এবং এখন তাদের যেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং দুঃখিত, আমরা দেখছিলাম যে ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা বাসে, লঞ্চে, ট্রেনে কিন্তু তারা এখানে আসছেন এবং তাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি সপক্ষে তারা স্লোগান দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের স্বেচ্ছাসেবকদের একটি বড় টিম কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা এখানে যারা দায়িত্ব পালন করছে এমন কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করেছি, বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের নেতাকর্মীরা। তারা যেটি বলছেন যে 6000-এর বেশি কর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে এবং তারা নেতাকর্মী যারা বিভিন্ন পয়েন্ট থেকে এসছেন তাদেরকে আসলে এইখানে যতটুকু শৃঙ্খলার সাথে মাঠে প্রবেশ করানো যায় সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে তারা কিন্তু সে ব্যবস্থা করছেন। এবং প্রত্যেকটা সড়কে কিন্তু তার 2 লেনে ভাগ করে, একটি লেন দিয়ে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন, অন্য লেন দিয়ে কিন্তু গাড়ি বা দ্রুত যান যেগুলো রয়েছে সেগুলো চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অর্থাৎ একটি সুশৃঙ্খল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়া আমরা দেখছিলাম যে পুলিশের পাশাপাশি র্যাবের এবং বিজিবির টহল দেখতে পাচ্ছি এই সমাবেশকে ঘিরে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যদিও সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং জামাতের নেতাকর্মীরা বলছেন যে 2টার পরে যেহেতু 2টার দিকেই আসলে তাদের এই মূল সমাবেশের কার্যক্রমটি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখছি বলে সেখানে কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা সহ তাদের যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যেসব প্রোগ্রাম সেগুলো চলছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং এই সমাবেশের মূল যে পয়েন্টটি করা হয়েছে সেটি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে কিন্তু মূল স্টেজ করা হয়েছে এবং এই স্টেজের পাশেই অন্তত 30টির বেশি LED মনিটরে এই আজকের সমাবেশের মূল প্রোগ্রাম সেটিকে কিন্তু গুলিস্তান এসব পয়েন্টে প্রথমে তাদের যে কর্মসূচি সেটিকে দেখানোর চেষ্টা করছে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেগুলোতে কিন্তু তারা সাউন্ড দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বড় একটি IT টিম তারা কিন্তু এই সমাবেশটিকে সরাসরি সম্প্রচার করছে বিভিন্ন তাদের ফেসবুক এবং ইউটিউব পেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে দীর্ঘদিন ধরে তাদের একটি স্বপ্ন ছিল এরকম একটি বড় প্রোগ্রাম তারা বাস্তবায়ন করবে, যেটি কোনোভাবেই আসলে এর আগে তারা সম্ভব করতে পারেনি। আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা 2-একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কোথা থেকে এসেছিলেন? এই সমাবেশ কেমন মনে হচ্ছে? আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি। তো আলহামদুলিল্লাহ এই সমাবেশ আমার খুব ভালো লাগতেছে। এবং ফেসিস সরকারেরা বলেছিল যে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবির নেই, ওরা মাঠ থেকে উধাও হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবির মাঠে যেভাবে দেখা যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আগামী দিনে আমাদের ইসলামী বিপ্লবে ইনশাল্লাহ অবশ্যই ঘটবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার শাসন করবে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে এই দোয়া
আশা করছি যে আল্লাহ তাআলা আমাদের এই কথাটা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছিলেন? এই সমাবেশ কেমন মনে হচ্ছে দীর্ঘদিন পরে? এই সমাবেশ বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার পরে এই সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ। আজকে পুরা ঢাকা লোকারণ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 7 দফা আদায় করে ইনশাল্লাহ আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। এবং সারা বাংলাদেশে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক এবং দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একটা কল্যাণমুখী একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা যেটি চাচ্ছেন যে আগামীতে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যেসব প্রস্তুতি সেটি তারা করে রাখতে চান, এমনটা কিন্তু জামাতের নেতারা বলছেন। এবং যেহেতু এটি দীর্ঘদিন পরে, অর্থাৎ জামাতের ইতিহাসে আসলে এমনটি বড় প্রোগ্রাম তারা করতে পারেনি বলছেন। এবং যেহেতু মূল প্রোগ্রাম শুরু হবে, এখন পর্যন্ত কিন্তু অনানুষ্ঠানিক প্রোগ্রাম চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ স্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান। কক্সবাজার থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচি চট্টগ্রাম বিভাগীয় যাত্রা। পদযাত্রাটি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হবে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে জনসমাবেশ। এরই মধ্যে বাস টার্মিনালে জামায়াত শুরু করেছে সাধারণ মানুষ ও দলের সমর্থকরা। এনসিপির পদযাত্রা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো। প্রথম পদযাত্রাটা কক্সবাজার দিয়ে শুরু হচ্ছে। সো আমরা প্রথমত এই বাস টার্মিনাল এলাকায় আমরা সবাই জমায়েত হচ্ছি এবং এখান থেকে কালুর দোকান, পেট্রোল পাম্প সহ এবং আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে যখন জুলাই আন্দোলন চলেছিল সেই সময়ে লিঙ্ক রুট হয়ে আসলে আন্দোলনটা শহরের দিকে প্রবেশ করেছে, যেখানে শহীদ হয়েছে। সো আমরা সেই পদযাত্রাটা একইভাবে ঠিকঠাক রাখতে চাই। দেশ গড়তে এনসিপি জুলাই পদযাত্রা এখন কক্সবাজারে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এনসিপির পদযাত্রা শুরু হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। সকাল থেকে কক্সবাজার বাস টার্মিনালে সকলেই অপেক্ষা করছে এনসিপির যারা আছেন কমিটির তারা সকলেই আসবেন। এমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনন্দমুখর পরিবেশে তারা শুরু করেছে তাদের বিভিন্ন উপজেলা কমিটিগুলো এখানে এসে পৌঁছেছেন এবং তারা খুবই আনন্দের সাথে এবং খুবই একেবারে আনন্দের সাথে তাদেরকে বরণ করে নিতে একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছেন। এমনটি জানা যায় কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণ জেলার মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তানজিম জারা সহ কেন্দ্রীয় কমিটির অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আসে, বিভিন্ন উপজেলা থেকে আসছে। তারা খুবই উৎসবমুখর পরিবেশ আছে এখন এবং বাস টার্মিনাল থেকে শুরু করে তারা বিভিন্ন কক্সবাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবেন এবং নানা আয়োজন রয়েছে তাদেরকে ঘিরে এবং পাবলিক লাইব্রেরি দৌলত ময়দানে আনুষ্ঠানিক একটি সমাবেশ কথা বলতে চাই। আজকে আমাদের অনেক খুশি, আমাদের নায়িকা আসতেছে, আমাদের হাসপাতাল আসতেছে। আজকে আমাদের রামের পক্ষ থেকে আমরা সবাই আমরা নায়িকাকে বরণ করে নেবো, আমরা একসাথে লড়বো। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমাদের কক্সবাজারে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এক দফার ঘোষক নাহিদ ইসলাম, হাসনাত, সারদি সহ
তাদের পুরোটি বাঁচতেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই নায়কদের নাম স্মরণীয় লেগে থাকবে। আমরা দল মন নির্বিশেষে এই গণঅভ্যুত্থানের নায়কদেরকে বরণ করে নেওয়ার জন্য এসেছি। ইনশাআল্লাহ নাহিদ ভাইয়ের জন্য কক্সবাজারের ছাত্র জনতা, আলেম সমাজ, তৌহিদ জনতা, বিভিন্ন ধর্মাবলম্বী সবাই নিজেদের জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা বিশৃঙ্খলা ঘটনা দেখেছি, কক্সবাজারে কোনো আশঙ্কা হবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কক্সবাজারের মাটি জুলাই অভ্যুত্থানের ঘাঁটি। আমরা এখানে এসেছি আমাদের জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদরা যে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবন দিয়েছে, সেই অনুপ্রেরণাকে লালন করে আসলে দেখতে পাচ্ছেন এখানে একেবারে কিছুক্ষণের মধ্যে তারা আমাদের মাঝে উপস্থিত হবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। গোপালগঞ্জে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের খবরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও হাট বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও কাজকর্ম সারতে বের হয়েছেন অনেকে। সীমিত আকারে গণপরিবহনও চলাচল শুরু করেছে। গেল বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলায় কারফিউ জারি করা হয়। এরপর কয়েক দফায় কারফিউ সময়সীমা বাড়ানো হয়। শুধু সরকার বা প্রশাসন নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার সব ঠিক করে দেবে এ ধারণা থেকে বের হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু এক প্রজন্মের লড়াইয়ে নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন হবে কয়েক প্রজন্মের অবদান। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। So we have to spread the word. পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব, তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে। কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 63 বছর বয়সে নিউ ইয়র্কের ভেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের শক্তিমানী লেখক। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অমর হয়ে আছেন তার বিপুল সৃষ্টি সম্ভারে। একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার। উপন্যাস, নাটক, ছোট গল্প, গান, চলচ্চিত্র সহ সাহিত্যের প্রায় সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য লেখক হুমায়ুন আহমেদের 12তম প্রয়াণ দিবস আজ। 2012 সালের এ দিনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 63 বছর বয়সে নিউ ইয়র্কের ভেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনন্ত লোকে পাড়ি জমান বাংলা সাহিত্যের শক্তিমানী লেখক। এই কলম জাদুকর তার প্রথম উপন্যাস নন্দিত নরকে থেকে শুরু করে শেষ উপন্যাস দেয়াল পর্যন্ত প্রায় 3 শতাধিক বইয়ে ছড়িয়েছেন অপার মুগ্ধতা। সৃষ্টি করেছেন মিসির আলী, হিমু, রূপা, শুভ্রর মতো পাঠকপ্রিয় বিচিত্র সব চরিত্র। শঙ্খনীল কারাগার, জ্যোৎস্নাউ জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, বাদশাহী নামদার তার উল্লেখযোগ্য উপন্যাস। শুধু উপন্যাসই নয়, সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন ফলিয়েছেন সোনা। শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি, দুই দুয়ারি, শ্যামল ছায়া, আমার আছে জল,
ঘেটুপুত্র কমলা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। তার পরিচালিত নাটক কোথাও কেউ নেই, বহুব্রীহি, আজ রবিবার, নক্ষত্রের রাত আজও দর্শকপ্রিয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মেছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধে শহীদ বাবা ফয়জুর রহমান ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের গদ্যের আরও চর্চা দরকার বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। হুমায়ুন যে বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য লেখকদের একজন, এটা নিয়ে চর্চা অপেক্ষাকৃত কম হয়েছে। ফলে আমি মনে করি যে একাডেমিক্যালি এবং অন্যত্র হুমায়ুন চর্চার এই দিকটার দিকে অপেক্ষাকৃত বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রয়াণের এক যুগ পেরিয়ে গেলেও এখনও হুমায়ুন আহমেদ পাঠকপ্রিয়তার শীর্ষে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে আসার সময় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াতে আমির নিহত হয়েছেন। শনিবার রাত 3:30টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও 2 জন। নিহত মোহাম্মদ আবু সাইদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। খুলনা পুলিশ জানায়, খুলনা থেকে ভাঙ্গা পৌর এলাকায় যাত্রা বিরতির সময় আমির সহ কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবু সাইদ মারা যান। খুলনা জেলার দাকোপ উপজেলার সম্মানিত জামাতের আমির সহ গাড়িবহর নিয়ে তারা ঢাকায় আসছিলেন। ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আরো 2 জন আহত হয়েছেন। নিহত মৌলানা আবু সাইদ, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো। গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। শনিবার সকাল 8:30টার দিকে কালিয়াকৈরের ফুলবাড়িয়া মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওষুধ ব্যবসায়ী রুদ্রপাল উপজেলার শিমুলতলী এলাকার রাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকালে নাস্তা খেতে বের হন রুদ্র। ফুলবাড়িয়া মাওনা সড়কের চাপার সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ। পদ্মা নদীর পানি বাড়তে থাকায় সবজির ফলন নষ্টের শঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন চরাঞ্চলের কৃষক। তারা বলছেন, প্রতি বছর ফসলি জমিতে পানি ঢুকে যাওয়ায় বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে যায়। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ কৃষি বিভাগের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর হরিপুর পদ্মার চর এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক 20 শতক জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। তার ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে। তবে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাষ করা সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক। আতঙ্কের একটা বিষয় হলো, সেটা হলো নদী পানি, বন্যা পানি যে হারে বাড়তেছে, মনে হয় না যে ফসল ঘরে উঠাইতে পারবো। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। গতবারও করেছিলাম, গতবার মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বন্যাতে এসে ভালো লাভবান হতে পারেনি। ভাঙ্গন আতঙ্কে চরাঞ্চলের অন্য কৃষকরাও। তারা বলছেন, প্রতি বছর প্রচুর পরিমাণ ফসল নষ্ট হচ্ছে জমিতে বন্যার পানি ওঠায়। গতবার আমাদের কপি নষ্ট হয়ে গেছে, আমার পেঁয়াজ আর টমেটো। এবারও দুশ্চিন্তাতে আমরা আছি, আবার আল্লাহ না করে কিছু হয়, কোনো ভালো মসুদ না দেয়। ফসল ডুবে আছে, পটল ডুবে আছে, আপনার কপি ডুবে আছে, মানে বিভিন্ন রকম ফসল আমাদের ডুবে যাওয়াতে আমরা মেলা ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতি কমাতে চরাঞ্চলের কৃষকদের দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আমি গ্রুপ মিটিং করে উদ্বুদ্ধ করে সাহস জুগিয়ে আমি যেগুলো ফসল আগাম হয়, আগাম জাত, জীবনকাল কম, দ্রুত তারা কর্তন করতে পারে, এই ধরনের ফসল উদ্বুদ্ধ করি এবং ফসল চাষ করার জন্য তাদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ দিয়ে আসছি। এবছর রাজশাহী জেলার পদ্মার চরাঞ্চলে 16,135 হেক্টর জমিতে ফসল চাষ হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পঞ্চগড়ে পাট নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। বৃষ্টি না হয় জাগ দিতে পারছেন না তারা। খেতেই শুকিয়ে যাচ্ছে পাট। 1 সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টি না হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। আর কৃষি বিভাগ বলছে,
বৃষ্টি তেমন না হলেও পাটের ফলন এবার বেড়ে গেছে। রাশেদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। এবছর পঞ্চগড়ের লক্ষ্যমাত্রা ছিল ৯,৪১৭ হেক্টর, কিন্তু পাট উৎপাদন হয়েছে ৭,৮৫৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই কম। এই পাটই জাগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না কৃষকেরা। বছরের এই সময় সাধারণত খালবিল, নদী নালা পানিতে থাকে থই থই, অথচ এবছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে পাট। আবার আমাদের যে পাট ক্ষেতগুলো রয়েছে, এই পাট ক্ষেতগুলো আমরা বৃষ্টির অভাবে কাটতেও পারতেছি না। এগুলা যে কেটে আমরা পুকুরে গড়াই দিব সে ব্যবস্থাও নাই। এই যে খেতে পাট করছি, এখন খরা মৌসুম চলতেছে, পাট কাটার সময় চলে যাইতেছে, পাট কাটতে পারতেছি না, গড়াইতে পারতেছি না। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, পানি তো নাই আমাদের এদিকে, তো পাট তো শুকায় যাইতেছি। এদিকে সার, কীটনাশক সহ সব ধরনের জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এভাবে বৈরী আবহাওয়া চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। অনাবৃষ্টি কিভাবে পাট কাটিমো, কিভাবে গড়ামো, এখন অন্য অন্য জায়গাতে বৃষ্টির মেলা, আমার এখানে তো বৃষ্টি নাই, পানি নাই, পাড়া পুরা হয়ে গেছে পাট, এখন কোথায় পচাবো? আষাঢ় মাস চলেই গেল, এখন কি হবে? এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনেকে পাট কাটা শুরু করে খালডোবা ও পুকুরে জাগ দিচ্ছেন। এবছর যে পাটের মৌসুম, তাতে দেখা যাচ্ছে পাটের আঁশের মান এবং ফলন বেশি হবে, কারণ এই সময় পাট খেতে পানি থাকার কথা, কিন্তু জমিতে এই সময় পানি না থাকায় পাট গাছ বেশ লম্বা হয়েছে এবং ফলন আশা করা যাচ্ছে ভালো। কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। এ নিয়ে আরো জানাতে গাজীপুরের নুহাশপল্লী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নুহাশপল্লীতে কি কি আয়োজন দেখছেন আমাদের জানান। মনে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু গাজীপুরের জনপ্রিয় যে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের যে আজকে কিন্তু তার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু ব্যাপক আয়োজন দেখেছেন নুহাশপল্লীতে। এখানে কিন্তু তার ভক্তবৃন্দ এবং শুভানুযায়ীরা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা এখানে তার সমাধিস্থলে অবস্থান করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি হুমায়ুন আহমেদের যে স্ত্রী, উনি যে এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তার ছেলে সহ, এবং আশপাশে যে এলাকা মানে এখানে কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থী, তার যে ভক্তবৃন্দ রয়েছে, অর্থাৎ এখানে যে হলুদে কাপড় পরে বা বিভিন্ন ভাবে কিন্তু তাকে স্মরণ করছেন। আজকের এই দিনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধারণ করে একজন কিন্তু তার ভক্ত কিন্তু এখানে তার গেঞ্জির মধ্যে কিন্তু ছবি লাগিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনি এখানে যে আসছেন, এখানে কিসের কি উপলক্ষে এখানে এসেছেন এবং কি করলেন? হুমায়ুন স্যারের মৃত্যু দিবস, এই উপলক্ষে তাকে স্মরণ করে এসেছি। এর আগেও বহুতবার এসেছি, কিন্তু আজকে যে আপনার অন্যান্য সময় দেখা যেত যে রাস্তায় কাদা মাখায় আসতাম, কাপড়টা প্রান্তটা কোনো ছাড় নেই, আজকে সেই অনুভূতি পাচ্ছি না। স্যার মারা যায় আমাদের সাহিত্য জগতের অনেক, মনে করি অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। যে তাকে স্মরণ করি, আমার নিজেরই করা এই ডিজাইন, আমি আমার পুরো ফ্যামিলির জন্যই তাকে স্মরণ করে প্রায় প্রতি বছরই এদিকে আসি এবং তার সবগুলো সিরিজ বই পড়ার চেষ্টা করি। তার ভিতরে যেমন নিসার আলী, হুমায়ুন সমগ্র পড়াও করে শেষ করেছি, তারপরে শুভ্র এবং গতানুগতি আছে সেগুলো। তো শুনলেন ওনার একজন ভক্ত, উনি কিন্তু তার যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু করতেছে। আমরা চেষ্টা করবো যে একটু শাওন আপার সাথে একটু কথা বলার জন্য। তো আমরা দেখতেছি উনি মানে হাঁটতেছেন, তো এই সুযোগ কিন্তু আমরা একটু দেখি কথা বলা যায় কিনা। আপু একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা লাইভে আছে, আপু একটু যদি বলতেন, লাইভে আছি সরাসরি আর কি, যে এই যে আজকের কি আপনারা এই করতেছেন, এখানে কি আয়োজন আছে? আয়োজনটা আছে গত ১৩ বছর ধরে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে আমরা একটা কোরআনখানি করি এবং এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আমি আসলে যাচ্ছিলাম এতিম বাচ্চাদেরকে খাবার এখন দিব। আমি আমার 2 বাচ্চা, আমরা ওদেরকে নিজেরা বেড়ে খাওয়াই, একটা শান্তি লাগে এটাই। আমরা ওই আপার সাথে যাওয়ার চেষ্টা করব। উনি এতিম যে রয়েছেন, এতিম বাচ্চাদের উনি নিজ হাতে কিন্তু আপনি জানেন যে প্রতি বছরই এই পরিবেশনটা করে থাকেন। তো আমরা চেষ্টা করব তার সাথে সাথে গিয়ে যে তাদের যে মানে এখন আয়োজনটা সেটা একটু দেখানোর চেষ্টা করব। এবং আমরা কিন্তু এখন জানেন নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের নুহাশপল্লী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল।